21শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সেই মানুষটিকে এগিয়ে দিয়েছিলেন কিছু বলার জন্য। বাকিটা ভাইরাল, বাকিটা ইতিহাস। এবং সেই ইতিহাস চলতে চলতে প্রতিবাদ প্রচুরভাবে এগোনো, বাংলা রাজনীতিতে নিজের জায়গা করা, এই সমস্ত কিছু যে নারীকে কেন্দ্র করে, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় প্রিয় বলবো না এখন আমার এই যে প্রেক্ষাপট সেখানে অভিনেত্রীও বটে তিনি, কেননা ওনার 26শে জানুয়ারি ওনার ছবিও রিলিজ করতে চলেছে। তো আমাদের তৃণমূলের নেত্রী রাজন্যা হালদারকে বলবো ওয়েলকাম ইন স্টিমিং মার্কস এবং টুডে স্টোরি। কেমন আছো? নমস্কার, খুব ভালো আছি, কারণ এই সময় ভালো থাকতেই হবে। ঠান্ডা তো পড়েছে, কিন্তু এখন বেশ গরম গরম চলছে, রমরমা চলছে। যে রমরমাটা হচ্ছে আমার আসন্ন একটি সিনেমা নিয়ে। সিনেমা তো বটেই, সিনেমা তো থাকবেই। আমার এই আলোচনার কেন্দ্রে আরেকটা যে বিষয়, 2024-এর লোকসভা নির্বাচন, যেটা আর আসতে চলেছে আর কিছুদিন মধ্যেই। তো তুমি একজন একটি পার্টির সদস্য হিসেবে বা সদস্যা হিসেবে এই লোকসভা নির্বাচনকে কি চোখে দেখছো? দেখুন, লোকসভা নির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, কাউন্সিলর নির্বাচন বলুন, প্রত্যেক নির্বাচনই ভীষণ গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষ শেষ কথা বলে যাবে। আমার মনে হয় যে ব্যক্তি রাজন্যা, সাধারণ মানুষ হিসেবে রাজন্যার কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবং মা মাটি মানুষের সরকারের রাজন্যার কাছে, তৃণমূল কংগ্রেসের রাজন্যার কাছে এই নির্বাচনের গুরুত্ব এতটাই বেশি যে সেটা আমি হয়তো মুখে যতটা না বলতে পারবো, তার থেকে বেশি ময়দানে লড়াই করে দেখাতে পারবো। রাজন্যা, এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে লড়াই চলছে, একটা ঠান্ডা লড়াই, নবীন ভার্সেস প্রবীণ। তো এই নবীন ভার্সেস প্রবীণের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু উচ্চ মহলেও চলে গেছে, যেখানে নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত এই যে নবীন প্রবীণের লড়াইটা, সেই লড়াইয়ে তুমি কোন সাইডে, বেসিক্যালি তুমি কোন দলকে বেশি সাপোর্ট করছো, বা এই যে দলাদলি মানে এই সিস্টেমের মধ্যে এটা কতটা ঠিক তুমি মনে করছো? আমি তো নবীন প্রবীণ বুঝি না, আমি বুঝি যে তৃণমূল কংগ্রেস আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শক্তি প্রয়োজন ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেনাপতিত্ব প্রয়োজন ছিল। এবং সাধারণ মানুষ নবীন প্রবীণ, বিশ্বাস করুন, এই ভেদাভেদকে যতটা না বেশি গ্রহণযোগ্য মনে করছে, তার থেকে বেশি গ্রহণযোগ্য মনে করছে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নবজোয়ার যাত্রা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির মঞ্চে, দিল্লির ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যখন, যে 100 দিনের কাজের টাকা আমি কিছু না হোক কিছু মানুষকে তো ফেরত দেবই, যে মানুষটা তাদের প্রাপ্য টাকাটা ফেরত চাওয়ার জন্য বিজেপি সরকারের কাছে আবেদন করেছে। তিনি ইতিমধ্যে 1000 জনকে কিন্তু সেই টাকা ফেরত দিয়েছে। এবং আমি এই মুহূর্তে মনে করি যে সাধারণ মানুষ মেনে নিচ্ছে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিভিন্ন প্রকল্প, যেই প্রকল্প কিন্তু শুধু সাধারণ মানুষকে প্রলোভন দেখানো নয়, সাধারণ মানুষকে কাজে কর্মে করে দেখানো। তাই আমার কাছে নবীন প্রবীণ নয় বিষয়টা, আমার কাছে বিষয়টা মা মাটি মানুষ, আমার কাছে বিষয়টা তৃণমূল কংগ্রেস, আমার কাছে বিষয়টা সাধারণ মানুষ। রাজন্যা, যেটা বেসিক্যালি আমরা 34 বছরের বামফ্রন্ট শাসনে দেখেছিলাম, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটি দল তাদের শাসন চালিয়েছে, এবং সেখানে কিন্তু প্রবীণ নবীন ব্যাপারটা ছিল না। সেখানে কিন্তু একটা দলের একটা স্ট্র্যাটেজি সেখানে পরিসংখ্যান কাজ করতো, তাদের সেই নির্দিষ্ট নিয়মাবলী কাজ করতো। কিন্তু হঠাৎ তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যেটা হয়ে দাঁড়িয়েছে, যে যারা বয়স হয়ে গেছে, তাদের কার্যক্ষমতা মনে করা হচ্ছে যে কমে যাচ্ছে, তাদেরকে এবার বিদায়ের পালা দেখানোর একটা রাস্তা এখন যারা এখন নব্য তৃণমূলে আছেন তারা দেখাচ্ছেন। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে নতুন প্রজন্মকে আরো এগিয়ে আসা উচিত এই নতুন তৃণমূলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা উচিত এখানে এসে, না যারা পুরনো রয়েছে, যারা প্রবীণ রয়েছে তাদেরকেই আগামী নির্বাচন এবং পরবর্তীকালে নির্বাচনে ইনস্টিটিউট হিসেবে থাকা উচিত? দেখুন, আমি একটা কথা খুব মানি এবং খুব জানি যে তৃণমূল কংগ্রেস একটি বৃহত্তর পরিবার।
আজকে পরিবারে আমার বাবা যেটা ভাবছেন, আমি সেই ভাবনায় কোথাও না কোথাও গিয়ে আমার বাবার সঙ্গে দ্বিমত তৈরি হতেই পারে, এবং সেটা স্বাভাবিক। বাবা একটা যুগের কথা ভেবেছেন, বাবা একটা যুগ দেখেছেন, আমি একটা অন্য যুগ দেখছি। বাবার কাছে কিন্তু সেই সময় আইপ্যাড, আইফোন কিংবা ট্যাব ছিল না, আমার কাছে কিন্তু সেটা ইজি গোয়িং, আমার কাছে কিন্তু সেটা আছে, থাকছে। তাই বাবা একটা দৃষ্টিভঙ্গিতে দেখবে, আমি একটা দৃষ্টিভঙ্গিতে দেখবো। তার মানে এটা নয় যে বাবার ভাবনাটা মিথ্যে বা এটা নয় আমার ভাবনাটা মিথ্যে। এই তৃণমূল কংগ্রেসের পরিবারের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাই, দৃষ্টিভঙ্গিটা আলাদা, নজরিয়া কে উপর সব হে। তাই দৃষ্টিভঙ্গির ওপর যদি বেস করে আমরা এটা ভাবতে শুরু করে দিই যে এটা একটা দ্বন্দ্ব, নবীন প্রবীণের দ্বন্দ্ব, সেটা ভুল। এবং আমি সাধারণ মানুষকে একটা কথা বারবার বলবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককে, এই নবীন প্রবীণ দ্বন্দ্ব লাগানোর মধ্যে দিয়ে কিন্তু কিছু রাজনৈতিক দল, বিজেপি ধরুন, সিপিএম ধরুন, তারা কিন্তু তাদের স্বার্থ চরিতার্থ করছে। এইটা যেন, এই ভুল ফাঁদে যেন আমরা পা না দিই। দ্বন্দ্বটা নবীন প্রবীণের হওয়া উচিত নয়, দ্বন্দ্বটা হবে সবসময় যে আমরা কতটা বেটার আগামী দিন নিজেদেরকে করে দেখাতে পারবো, আগের থেকে এই বেটারমেন্টের দ্বন্দ্বটা হবে। এবং যে প্রশ্নটা আপনি করলেন যে নতুনদের কি আসা উচিত বলে মনে করছে নাকি পুরনোদের থাকা উচিত বলে মনে করছে, একটা সময় পর্যন্ত পুরনো বলবো না, একটা সময় পর্যন্ত বড়রা একটা সংসারের হাল ধরে। আমি দেখেছি যে আজকে আমার বাবার বয়স হয়েছে, বাবা একটা সময় পর রিটায়ার করবেন, খুব আসন্ন সেই সময়টা, তো বাবা তখন এক্সপেক্ট করবেন যে সেই সংসারের হালটা আমি ধরবো, আমি তার মেয়ে। তো আমার মনে হয় এটাই স্বাভাবিক হওয়া উচিত যে একটা সময় পর্যন্ত বড়রা হাল ধরবে, তারপর সেই বড়রাই সেই ব্যাটনটা ছোটদের হাতে দেবে। এবং এটা তৃণমূল কংগ্রেসে কিন্তু খুব সহজ বিষয়, কারণ যদি সেই সহজ বিষয়টা না হতো, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চে নতুন রাজন্যা, নতুন মুখ রাজন্যা কিন্তু বক্তব্য রাখতে পারতো না। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, সংস্কৃতি, এটা রয়েছে। তাই তৃণমূল কংগ্রেসকে কিছু, আমার মনে হয়, বিরোধী দল উৎসাহ করার জন্য, অপপ্রচার করার জন্য এই নবীন প্রবীণের দ্বন্দ্বটা আরো বেশি করে ভাইরাল করার চেষ্টা করছে। অবশ্যই ভাইরাল করার চেষ্টা করছে, তুমিও কিছুটা এই নবীন ব্যাপারটার উপরে ভীষণভাবে সমর্থনও করলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি পরবর্তী ক্ষেত্রে আমাদের ব্যাটনটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দেবে, তোমার কি মনে হয়? এটা না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন তুলে দেবে বিষয়টা সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল কংগ্রেস থাকতো না, রাজন্যা থাকতো না, মামাটি মানুষের সরকার থাকতো না, এবং সব থেকে উপরে এই ইন্টারভিউটা আমি দিতে পারতাম না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে হয়তো এই যে সাধারণ মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবছেন সেটা সাধারণ মানুষের কাছ পর্যন্ত হয়তো সেভাবে পৌঁছাতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সুযোগ্য সেনাপতিত্ব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো কেউ খণ্ডাতে পারবে না। এবং সেই সুযোগ্য সেনাপতিত্ব করেছেন বলেই কিন্তু আজকে এই ইন্টারভিউতে আমরা এই প্রশ্নটা তুলতে পারছি। তাই সেই জায়গা থেকে রাজন্যা নবীন, রাজন্যা প্রবীণ, এই দ্বন্দ্বে রাজন্যা নেই। কারণ রাজন্যা বিশ্বাস করে, রাজন্যা মনে করে, রাজন্যা আপ্রাণ ভাবে সেটাই প্রমাণ করার চেষ্টা করে যে এই দলটি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতীত, তাদের যুগলবন্দি ব্যতীত চলাটা সম্ভব নয়। তারা আছেন বলেই কিন্তু এই দলের রাজন্যা রয়েছে।